ভলিবলের জায়গায় থাক, আমরা ক্রিকেটে ট্রাই করি। 1 থেকে 3 মাস ট্রাই, হয়তো মনে করছে ও ভালো কোনো জায়গা চান্স পাইছে, মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে এলাকাবাসী সবাই মিলে। আমাদের রক্তে খেলা মিশেছিল। শরীফুলের রক্তে কেমন খেলা মিশেছিল আমি বলি, বের করে চিল্লায় উঠছে, মানে উঠে বসে পড়ছে। আমি আবার টান দিয়ে, কি হয়েছে তোর, কি হয়েছে? ও সরি, খেলা আমি বাংলাদেশের জাতীয় দলের পেস বোলার, বাংলাদেশের গর্ব শরীফুল ইসলাম। আজকে আমরা তার বড় ভাইয়ের কাছে শুনবো তার ক্রিকেটার হওয়ার গল্প। আসসালামু আলাইকুম। এই ছেলে নষ্ট হয়ে গেছে, এই ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না। এই খেলাধুলা করে, পারলে আরো 2-4টা মাইট চাইট খাইস। শরীফুলের জীবনটাও এরকমই ছিল। এখন ওর ক্রিকেটার হওয়ার গল্প যেটা, সেটা হচ্ছে যে মোটামুটি ক্রিকেটার হওয়ার গল্পটা হচ্ছে মোস্তাফিজের দ্বারা। তারপরে তার আগে কিছু খেলোয়াড়ের যে গল্প ছিল, মানে ছোট থেকে ক্রিকেটার কিভাবে হইলো, এইটার গল্পটা আমি বলি। এক সময় আপনার 2014-15 দিকে, তখন আমি খুব ভালো ব্যাটিং করতাম, ব্যাটিং প্লাস বোলিং। আমি তো স্লো বল করতাম। তখন আমরা করতাম, এই সাভারে থাকতাম। ছোটবেলায় আমরা বড় হয়েছি কিন্তু সাভার জিরানি এলাকায়, বিকেএসপির পাশে পশ্চিম সাইডে। তো তখন আমি খুব ভালোই খেলতাম। শরীফুল আমার সাথে যাইতো, আমরা কিন্তু পিঠাপিঠি। দেখা গেছে যে প্রায় দিনই ঝগড়াঝাটি আমাদের লাগেই থাকতো। কোথাও খেলতে গেলে, ছোট ছিল তখন, নাই বাসায় আসার পর বিচার দিত, ভাই খেলছে আমাকে নেয় না। আস্তে আস্তে খেলতে 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 একটা সময় দেখি ও ভালো বল করে, মানে বল কুড়াইতে কুড়াইতে একটা সময় দেখি, মানে আমি বাসায় আলাদা ব্যাটিং করি, যে বল কর বল কর। তো বল করতো, আমি প্র্যাকটিস করতাম এলাকায় একটা ছোট আম গাছের নিচে। আমরা ওই জায়গার নাম দিছি আম গাছ তলার মাঠ। তো ওইখানে বল করতো, আমি ব্যাটিং করতাম। ওকে তখন আমি ওভারে দেখা গেছে যে 6টা 6 মারছি। আর একটা সবচাইতে হাস্যকর একটা গল্প আছে, ওইটা হচ্ছে যে শরীফুল আর আমি যখন খেলছি ভাগ ভাগ করে, আর আপনি দেখবেন যে নিজের যে পিঠাপিঠি ভাই থাকলে সবচাইতে দ্বন্দ্ব বেশি হয় দুইজনের মধ্যে। দুইজন আরো 2 টিমে খেললে খুব তর্ক লাগে। তো আমাদের আবার রেকর্ড আছে, আমার লাইফে আমার অনেক রেকর্ড আছে। আমি ওর 6 বলে 6টা বাউন্ডারি মারছি। আমি যতই দুর্বল বল করি না কেন, স্লো বল করি, বুদ্ধি খাটায় বল করি, ও আমাকে কোনোদিন 6টা মারতে পারেনি। এটা 5টা পর্যন্ত মারছে। 5টা মারার পরে তাও 5টা মারছে কেমন, কোন রকম চেতাই দিছে, রাগ করে আমি বল ছাড়ে দিয়ে, মানে খেলা ছাড়ে দিছি ইচ্ছা করে বল মার খাইতে খাইতে। তখন আমার লাস্ট বলে যা মনে হয়েছে যে 6টা মারলে তো এটা নিয়ে চিল্লাচিল্লি করবে, ওই বলটা খুব সিরিয়াস করছি। এরকম 5টা পর্যন্ত তবে ওই সময়টা আমাদের খুব ভালো ছিল। এটা আমরা বুঝছি কখন, যখন 2 ভাই আলাদা হয়ে গেছি। আলাদা হওয়ার পর দুইজনকে খুব মিস করতাম, কান্নাকাটি পর্যন্ত করতাম ফোন দিয়ে। যতক্ষণ কাছে থাকলেই মারামারি। ও পঞ্চগড়ে থাকতো, দেবীগঞ্জে থাকতো, আর আপনি থাকতেন হইলো না, ওই সময় একসাথে ছিলাম, আমাদের পুরো পরিবারই ঢাকায় ছিল। আপনার 16 সালে সপরিবার বাসায় চলে আসে, আর আমি একা থাকি আর কি ঢাকায়। তখন খেলাধুলা বাদ দিয়ে আমি আপনার টেক্সটাইলে জব করি। তো তখন ও বাসায় আসে, এর মধ্যে আপনার আমরা মাঝে মধ্যে বিকেএসপির সাথে খেলতাম। হঠাৎ একদিন আমার মনে হইলো, আমি বড় ভাইদেরকে বললাম যে ভাই, আমি ওই টিমের সবচেয়ে ছোট প্লেয়ার ছিলাম, আমি যাদের সাথে খেলছি সবচাইতে ছোট আমি ছিলাম। তা আমি আবার শরীফুলকে অভিষেক করাইছি। ওই সময় হচ্ছে এক বড় ভাইকে বললাম যে ভাই, টেপটেনিসি তো আমরা তো খেলতাম না। তারপরে আপনার এই পঞ্চগড়ে তখন চলতে হচ্ছে ডিউস বল, রাবার ডিউস। যারা ক্রিকেট খেলে এরা জানে, আপনারা হয়তো বা খেলছেন, রাবার ডিউস খেলতো। তখন ওরা টেপটেনিস খেলতো না, টেপটেনিস আমরাই প্রথম আনছি আমাদের পঞ্চগড়ে ধরা চলে। কারণ আমি আর শরীফুলই মনে করেন যে প্রথম টেপটেনিসটা আনি আমাদের পঞ্চায়েত। তো তখন ভাইকে বললাম যে ভাই, শরীফুলকে একটা ম্যাচ চান্স দেন, বল উল্টা পাল্টা বল করে তো উইকেট পাইতে পারে। তো কত বয়স কত তখন? তখন ওর বয়স সম্ভবত 13-14 এরকম। তো তখন ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, তোর তো এই যাবত যতগুলা বুদ্ধি দিছিস সব কাজে লাগছে, যা এটাও একটা রিস্ক নেই। ও এই ম্যাচে 2 ওভারে 5 উইকেট নেয় বিকেএসপি, ওপেনিং একদম তছনছ করে দেয়, সবাই খুব খুশি। তো আপনার ওই ম্যাচে ওদেরকে আমরা খুবই অল্প রানে প্যাকেট করি, এবং আমরা 10 উইকেটে ম্যাচটা জিতি। শরীফুল আর আমি ব্যাটিং, আমি এমনিতে ওপেনিং ব্যাটিং করতাম,
তা আমি রিকোয়েস্ট করছি যে ম্যাচটা যেহেতু বিকেএসপি কোন দলের সাথে যে বিকেএসপি তে যারা প্র্যাকটিস করে এরা বাইরে টেপ টেনিস, ফান খেলে আর কি, হ্যাঁ বাইরে টেপ বাইরে টেনিস খেলে খেলতে ওরা। বেরো যখন তার ওরা আবার খ্যাপ ট্যাপ খেলে ওদের সাথে। তখন তো আমরা ওইরকম, এখন তো অনেক টাকা বাজেট খেলা হয়, তখন ওইরকম ছিল না, দেখা যাচ্ছে 1 কেস 2 কেস টাইগার স্পিড এগুলা বাজেট ছিল আর কি। তো ওই ম্যাচটা সম্ভবত আমাদের 2 কেস প্রাণাপের ম্যাচ ছিল আর কি। আচ্ছা তখন আমি বললাম যে ভাই তাহলে ও আর আমি ওপেনিং খেলি, দুইজনে খেলাটা দেখি কত দূর যায়। আমাদের ওই ম্যাচটা আমার মনে থাকবে, আমরা দুইজনে শেষ দিন, ওর মনে আছে হ্যাঁ ওই ম্যাচটা আমরা দুই ভাই করছিলাম, একদম ওপেনিং থেকে লাস্ট পর্যন্ত খেলছি। তারপর যাত্রাটা খুবই শুরু হয়েছে। এখন তারপরে তার যাত্রাটা কিভাবে ক্রিকেট বলের যাত্রাটা হচ্ছে ওইখান থেকে চলে আসছে দেশে, আসার পরে স্কুলে ভর্তি, ওপেনিং থেকে লাস্ট পর্যন্ত খেলছি। তারপর যাত্রাটা খুবই শুরু হয়েছে। এখন তারপরে তার যাত্রাটা কিভাবে ক্রিকেট বলের যাত্রাটা হচ্ছে ওইখান থেকে চলে আসছে দেশে, আসার পরে স্কুলে ভর্তি করে দিছে আমার এইখানে সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়। এখানে আমাদের স্কুল থেকে এই আপনার ক্রিকেট খেলা হইতো, ফুটবল খেলা হইতো, ভলিবল খেলা হইতো, সবগুলাতেই ভালো খেলতো। সবগুলো ভালো খেলতো? সবগুলা ভালো খেলতো, ন্যাচারাল শরীফুল ন্যাচারাল একটা ন্যাচারালি ওর স্পোর্টস মানে ওর রক্তে মিশে আছে, এটা বলতে হবে, গড গিফটেড। গড গিফট। আপনার অন্যান্য প্লেয়ার যা পারে ওর চাইতেও একটু বেশি পারে, ওর ফিল্ডিং গুলা দেখলে বুঝতে পারবেন। না তা তো অবশ্যই। তারপরে সবসময় aggressive। হ্যাঁ এগ্রেসিভ থাকে। আর এলাকার কিছু খেলায় ওকে আমি 2-1 দিন মাইরও দিছি, যখন প্রথম প্রথম উঠাই। ইজি ক্যাচ কখনো ইজি করে ধরবে না, ড্রাইভ মারবে। হ্যাঁ দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থেকে থেকে একদম লাস্ট পর্যায়ে ড্রাইভ দিয়ে ধরবে। হ্যাঁ। কিছু ছোটবেলা থেকে এর অভ্যাস। কিছু কিছু সময় তো খুব সিরিয়াস মোমেন্ট, ম্যাচ হারলে মাথা নষ্ট, কিছু কিছু দল থাকে এরকম। আমাদের যেমন আমাদের পাশের এলাকার নাম হচ্ছে মাটিয়ারপাড়া, ব্রাজিল আর্জেন্টিনা আর আমাদের মাটিয়ারপাড়া মোহামেডান, একদম মনে করেন যে এক। ওই ওই ম্যাচগুলাই যখন এরকম করে আমরা খুবই উত্তেজিত হয়ে যাইতাম। তোর এই যে লোকাল যে খেলাটা, লোকালটা যে খেলা এইটা এখনো বাড়িতে আসলে ওয়েস্ট ইন্ডিজে আছে, এখনো বলে যে বাসায় গেলে এইভাবে খেলবো এইভাবে খেলবো, ওখান থেকে একটা ওয়েস্ট ইন্ডিজের প্ল্যান করতেছে করতেছে এলাকায় কিভাবে যে খেলবে। এলাকায় কিভাবে খেলবো, কোথায় খেলবো, এগুলা মানে এই খেলাটা খুবই মানে আমি না আপনাকে এখন যেমন শরীফুল অনেক বড় প্লেয়ার হয়ে গেছে, এখন ওরা যাদের বিপক্ষে আপনারা খেলতেন তারাও তো খুবই হ্যাঁ ওরাও ওরা এনজয় করে এনজয় করে। হ্যাঁ ওরা তো এই খেলাটা আমার ওই যে যে মামারা বাইরে থাকে, মাঠে হেপার মামারি বলে কথা, ওরা ওইখান থেকে লাইভে খেলা দেখতেছে, এই যে একটা আনন্দ, এখনো ন্যাশনাল টিমে ওই আনন্দটা মানে ওই ধরনের আনন্দই পায় আর হ্যাঁ যে আনন্দটা পায় ন্যাশনাল টিমে। সবচাইতে আমরা সবচাইতে বেশি মজা করি হচ্ছে ইন্ডিয়ার ম্যাচ নিয়ে। এখনো ইন্ডিয়ার সাথে খেলা হইলে মানে জান চলে যাক, সমস্যা নেই, ও জান দিয়ে দিবে জান দিয়ে দিবে। এই যে 19 খেলাটা আপনারা হ্যাঁ, দেখছি। বুঝতে পারবেন, হ্যাঁ, ইন্ডিয়ার জন্যই কিন্তু এক একজন খুবই এগ্রেসিভ, আর লাস্টে ইন্ডিয়াকে আটকাও। ইন্ডিয়াকে আটকাও, কি হয় হোক আমরা সবাই ইন্ডিয়ার সাথে খেলা হইলে খুব সিরিয়াস, দর্শক থেকে শুরু করে প্লেয়াররা প্লেয়ার রয়েছে খুবই। তো এই জিনিসগুলো শরীফুল যে শুরু করলো ক্রিকেট বলে শুরু করলো, এটা আসলে কিভাবে? হ্যাঁ এখন এই যে ক্রিকেট বলে শুরু করার ইয়াটা আপনার ওই টেপ টেনিসে ভালো বল করে, ব্যাটিংও ভালো করে, ও টেপ টেনিসে কিন্তু খুব ভালো ব্যাটিং, মারতে পারে, জোরে জোরে মারতে পারে। অল্প বলে দেখা যাচ্ছে 20 বলে 25 বলে সেঞ্চুরি, ওর অভাব নেই এই টেপ টেনিসে। তো তখন বলিংও ভালো করে। এই সময় মোস্তাফিজ আসলো নতুন বলিং, বাংলাদেশ ন্যাশনাল টিমে আসলো তখন। আমরা প্রায় 2 মাস 3 মাস থেকে শুনতেছি যে একটা নতুন ছেলে চান্স পাবে এবার, 19 থেকে আসছে, 19-এ 16 উইকেট মারছে, 18 উইকেট মারছে, এরকম গল্প শুনতেছি। তো শুনতে শুনতে হঠাৎ দেখি ইন্ডিয়া সিরিজে ডেবিউ করে দিল, ইন্ডিয়া পাকিস্তান ও ইন্ডিয়া পাকিস্তানের আফ্রিকা সাউথ আফ্রিকা, এই 3টা সিরিজ কিন্তু আমরা ফার্স্ট টানা জিতছি, এটা রেকর্ড, বাংলাদেশ ইতিহাসের রেকর্ড। সেটা করছে আর কি মোস্তাফিজ। মুস্তাফিজ প্রত্যেকটা ম্যাচে উইকেট নিছে। তো আপনার ওর বোলিংটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিলাম এলাকাবাসী, মানে আমরা যারা খেলোয়াড়, আর বাইরের কেউ তো খেলাই বোঝে না, ওদের এলাকা তো কেউ জানেই না জানে না ক্রিকেট কি জিনিস। আমরা খেলা দেখতাম তখন হচ্ছে আপনার ব্যাটারি ভাড়া করে, তারপরে 2-4 এলাকা মিলে একত্র হয়ে ব্যাটারি ভাড়া করে বিটিভিতে খেলা দেখতাম। ওই ফিল গুলো আসলে এখন বলার মতো না। বলাই ভালো। আমরা টেস্ট খেলা দেখছি, 5 দিনের টেস্ট 5 দিনই দেখছি, ব্যাটারি আনে ব্যাটারি ব্যাটারি দিয়ে টিভি দেখে। তাইলে বুঝতে হবে যে আমরা কিরকম খেলা পাগল ছিলাম। আমাদের সময় আমরা অরিজিনালি খেলা পাগল ছিলাম। এখন তো অনেকেই টাকার নেশায় খেলে, ইয়ার নেশায় খেলে, আমরা এরকম না, আমরা আমাদের রক্তে খেলা মিশেছিল। তো শরীফুলের রক্তে কেমন খেলা মিশেছিল আমি বলি।
রাতে ঘুমের মধ্যে চিল্লাই উঠছে, আউট দ্যাট, আউট হয়েছে, হ্যাঁ, জিতে গেছি, 6 মারছি, এই করছে, এটা বাউন্ডারি হয়েছে। খুব ওই ঘুমের করে ঘুমের ঘরে চিল্লাই উঠছে, মানে উঠে বসে পড়ছে। আমি আবার টান দিয়ে, কি হয়েছে তোর, কি হয়েছে? ও সরি, খেলা, মনে আমি স্বপ্নে খেলা দেখতেছি, খেলতেছিলাম। এরকম অনেক গল্প এরকম ছিল আমার। ও খুব ভয় পাইতো একা, কিন্তু এই সন্ধ্যা হইলেই আমি আগে একটু বাইরে থাকতাম বেশি, ব্যাডমিন্টন খেলতাম বা ক্যারাম ট্যারাম খেলতাম। ওর জন্য আমার বাসায় চলে আসতে হতো, 2 ভাই এক রুমে থাকতাম, খুব ভয় পাইতো। তো ওই অল্প, ও আবার সকাল সকাল ঘুমাই যাইতো, ঘুমাই আপনার আগে থেকে আগে থেকে early অভ্যাস ছিল, ঘুমানো যেত। আর্লি ঘুমাই যাইতো। ওই স্বপ্নে দেখতো বেশি খেলা নিয়ে। তো এই জিনিসগুলো আমরা মামারা, প্লেয়াররা, আমার মামারা ওদেরকে শেয়ার করছি। মামারা বলতেছে তার মানে ও মনে হয় জাতীয় দলে খেলতে পারবে, কারণ আমরা অনেক গল্প শুনছি এর আগে, যে যারাই ন্যাশনাল টিমে খেলে এদের ম্যাক্সিমাম প্লেয়ার স্বপ্নেও খেলে। স্বপ্নও খেলে। হ্যাঁ, শরীফুলের সাথে স্বপ্নের মধ্যেও ছিল স্বপ্নের মধ্যে ক্রিকেটটা। ক্রিকেটটা ছিল। তো এটা শরীফুলের মধ্যে আমরা যখন দেখি, আমি যখন বাইরে আলাপ করি, যে আইনাল মামা ছিল, জাহাঙ্গীর মামা ছিল, তখন ওনাদের সাথে পরামর্শ করতাম। ওনারা বলতো যে ওকেও ক্রিকেটে দিব। তো এই ক্রিকেটে দিলাম আমরা মোস্তাফিজ আসার পরে। মোস্তাফিজ যখন 3টা সিরিজ জিতলাম, মুস্তাফিজের যে কাটারটা শরীফুলের সেম কাটার টেপটে নিছে। ও যে কাটারটা মারতো শরীফুলের সেম দর্শকরা কাটার। মনে করলো এও তো পারে। হ্যাঁ, এও পারে। আবার এ হচ্ছে লেফট আর্ম স্পিনার, পেস বল, লেফট পেস বল। লেফট আর্ম ফাস্ট বোলার। মুস্তাফিজও লেফট আর্ম ফাস্ট বোলার। মুস্তাফিজের চাইতে শরীফুলের একটা গুণ বেশি ছিল, হাইটটা। হাইটটা এই হাইটের দিকে তাকায় আমরা চিন্তা করলাম, আমরা 3জন মিলে একটা বৈঠক দিলাম, আমি, জাহাঙ্গীর মামা আর হচ্ছে আপনার আইনাল মামা। তো জাহাঙ্গীর মামা ছিল বিদেশে, খেলা একমাত্র বেশি বুঝতো জাহাঙ্গীর মামা। তখন লিটন দাসের সাথে উনি প্র্যাকটিস করছে ইয়াতে, দিনাজপুরে। মামার সাথে পরামর্শ নিলাম যে দিনাজপুরে কোথায় দিলে ভালো হয়। মামা বললো যে ক্লেমনে দিয়ে দাও। ক্লেমনের নাম্বার দিল, আপনার জিসান ভাইয়ের নাম্বার দিল, ওনার সাথে কথাবার্তা বললাম। আর এর মধ্যে ভলিবলে চান্স হওয়ার কথা ছিল, চান্স হওয়ার মানে চান্স হয়েই ছিল। ভলিবলে ভালো খেলতো। ভলিবলে ভালো মানে আমাদের উত্তরবঙ্গে এখনো যদি শরীফুল খেলে, উত্তরবঙ্গে ওর মতো চাপ দেওয়ার মতো প্লেয়ার নাই এখনো। হ্যাঁ, এখন ভলিবলে এখনো নেই, এটা বলতে হবে। তো তখন ভলিবলের আমরা অপেক্ষায় ছিলাম। 1 মাস আগে থেকে বলছে যে যে কোনো দিন ডাক দিবে ন্যাশনালে। তখন সম্ভবত ইয়াতে তখন খেলা ছিল হচ্ছে আপনার নেপালে না কোথায় একটা টুর্নামেন্ট ছিল ভলিবলে। হ্যাঁ, ওইখানে নেওয়ার জন্য কথা ছিল। তো লেট করতে করতে মোস্তাফিজ চলে আসলো। তখন আমরা হুট করে সিদ্ধান্ত চেঞ্জ করছি যে ভলিবলের জায়গায় থাক, আমরা ক্রিকেটে ট্রাই করি। 1 থেকে 3 মাস ট্রাই করবো, যদি হইলো, নাইলে ভলিবলে দিয়ে দিব। এটা তো আছেই, হাতে আছে। এই প্ল্যানটা আমার, যে এটা করি। শরীফুল বললো যে হ্যাঁ, এটা ভালো হয়। মামা বললো, পরে আমি আর মামা বলে সিদ্ধান্ত নিলাম। বাসা থেকে তো খেলা পছন্দ করে না, মুরব্বীরা তো আরো পছন্দ করে না। তো মামা বাসায় বুঝাইলো, আম্মুকে বুঝাই টুজাই রাজি করাইছে। তখন দিলাম হচ্ছে আপনার দিনাজপুরে ক্লেমনে। এই ক্লেমনে বাৎসরিক একটা ট্রায়াল হয়। ওই ট্রায়ালটা আল্লাহর কি কাজ, লাখ কতটা ফেভার করছে আমাদের। বছরে একবার ট্রায়াল হয়। আমি যেদিন ওকে ক্লাবে দিছি, তার পরের সপ্তাহেই ট্রায়ালটা হবে। হ্যাঁ, তো এখন রাজশাহী থেকে দিনাজপুর আসে ওরা। দিনাজপুর একটা ওদের শাখা ছোট। তো ট্রায়াল করে এখানে ভালো প্লেয়ার বাছাই করে ওরা নিয়ে যায়। তো তখন শরীফুল আমাকে ফোন দিছে যে ভাই, একটা ট্রায়াল আছে, তুমি যেভাবে পারো একটু কথা বলো আমাকে ট্রায়ালটা দেওয়ার জন্য। আমি বললাম, শরীফুল ফোন দিয়ে আমাকে জানাই দিল। ও তো স্যারকে বলতে পারেন না ডিরেক্ট। তখন আমি বললাম যে সমস্যা নাই, তো তোকে দিতে দিবে। কয় না, সবাইকে দিতে দিচ্ছে না, এখানে হচ্ছে যারা পুরাতন তাদেরকে দিবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা বলি। আমি ভাইকে ফোন দিলাম, জিসান ভাইকে ফোন দিলাম। জিসান ভাই অনেক ভালো মানুষ। ফোন দিলাম, বললাম যে ভাই, ট্রায়ালটা একটু দিতে দিয়েন, যেহেতু কষ্ট করে ওইখানে পাঠাইছি, ও মানে একটু উৎফুল্ল হবে, সাহস পাবে। পরে বললো যে ভাই, এখানে তো পুরাতন প্লেয়াররা দিবে। আমি বললাম আপনার ক্ষতি হলেও দেন, দেখুক কি হয় না হয়। তো আল্লাহর কি কাজ, ওইখানে ট্রায়ালটা দিছে। ওই একমাত্র এই সিজনের প্লেয়ার শরীফুল টিকে গেছে। একমাত্র প্লেয়ার রাজশাহী টিকে গেছে। টিকে গেল কিভাবে, ওইখানে ধীমান স্যারকে বল করলো, প্রথম বলেই চয়েস হয়ে গেছে। চয়েস হয়ে গেছে। উনি বলছে যে ছেলেটা কে, বলছে যে শরীফুল নাম, পঞ্চগড় থেকে আসছে, যে ওকে একটু মার্ক করে রাখো।
মার্ক করে রাখার পর পুরো ট্রায়াল শেষে আবার 3-4টা বল করাইছে। ফোন দিল রাজশাহী থেকে ফাস্ট বোলারের যে কোচ আলমগীর স্যার, আমাকে ফোন দিল, নাম্বার নিয়েছে শরীফুলের কাছে, নিয়ে ফোন দিছে যে ভাই আপনার ছোট ভাইকে তো আমরা নিয়ে যাইতে চাচ্ছি, তো আপনি কি বলেন। আমি বললাম এটা তো খুশির খবর যে ও ওইখানে চান্স পাইছে, আর কে না চায় ওইখানে যাওয়ার জন্য। কিন্তু ওইখানে আমি স্যারের সাথে, জিসান ভাইয়ের সাথে কথা বলি, ওনাকে ফোন দিলাম, উনি বললো যে ওইখানে হিউজ পরিমাণে খরচ, আর আপনারা এত এফোর্ড করতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকেও চান্স পাবে, তখন তো পরিবারে অত সচ্ছল ছিল না, টাকা দিয়ে প্র্যাকটিস করা প্র্যাকটিস করার মতো অ্যাবিলিটি আমাদের ছিল না। আবার আমি স্যারকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললাম যে এই হিসাব। পরে উনি আমাকে একটা সলিউশন দিছে, এটা আসলে আমি আকাশ থেকে মাটিতে পড়ে গেছি। আলমগীর স্যারের যে সলিউশনটা দিছে, বলছে যে এখানে আপনার খরচ কত, বললাম যে 1000-3 মতো, আপনি 3000 টাকাই দিবেন, আর বাকিটা আমি দিব। এই 3000 টাকা তো আমার ওর খরচ দিতে হবে না, ওর যে রিদম দরকার আছে, ওর একটা ডিম দুধ খাওয়ার জন্য এই 3000 টাকা আপনি দিবেন, যাতে ওর ফিটনেস ঠিক থাকে, বডি বিল্ড আপ হয়। আমি আচ্ছা ঠিক আছে, এটা তো আরো খুশির খবর। বাসায় জানাইলাম, এই কথা বলছি এইভাবে। বাসায় তো মনে করছে ও ভালো কোনো জায়গায় চান্স পাইছে, মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে এলাকাবাসী সবাই মিলে। আমি আর আমার মামা আমরা হাসাহাসি করতে, আমরা তাও খুশি যে যাই হোক বুঝতে তো পারছে রাজি যাচ্ছে না। এটার জন্য না যে বাসা থেকে তো আমরা প্রেসারে, যে যদি কোনো কিছু খারাপ হয়ে যায় আমরা দুজন মার খাবো এরকম। আচ্ছা আমরা খুশি হয়েছি যে যাক, ওরা তো অন্তত বুঝছে যে পছন্দ করছে, যে ভালো কিছু করছে, এই একটা যে আনন্দ। তার মানে আমরা বাসারে হেল্প পাবো এখন, বাসা থেকে বেশি টাকা চাইলে এখন দিবে, এই একটা কনফিডেন্স পাইলাম, এই ব্যবস্থাটা হইলো। এর মধ্যে কিন্তু মামা আপনার এই ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়তো, ওনার যে খাবারের টাকা বাঁচায় 200 পারুক 300 পারুক শরীফুলকে দিত, ও আচ্ছা আচ্ছা, উনিও হেল্প করতো। হ্যাঁ, স্টুডেন্ট ছিল, আমরা তো সবাই, আমি শুধুমাত্র জব করতাম, আমি যা পারছি দিছি, পাশাপাশি যে যত পারছে হেল্প করছে। আমাদের খেলোয়াড়দেরকে আমি এই হিসাবে ধন্যবাদ জানাই। শরীফুলও দেখবেন যে বাসায় আসলে সবাইকে নিয়ে খেলাধুলা করে, শুধুমাত্র এই কারণে। আমরা ছোট থেকে যেরকম মিল ছিলাম, এখনো সেম মিল। তো তারপর ওখান থেকে চান্স পেলো, ওইখান থেকে রাজশাহী গেল, ওই মাসেই সম্ভবত স্যার ওকে খেলাইলো নওগাঁ টিমে খেলছে 18 থেকে চান্স পেলো ডিভিশনে। হ্যাঁ, আপনার এই যখন ডিভিশনে খেললো, রাজশাহী ডিভিশনে খেললো, তারপর হচ্ছে আপনার এই যে ক্যাম্পে যখন ডাক পাইলো এমন টাইমে 19 ক্যাম্প হচ্ছে, তখন হচ্ছে এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষা, এখন ফোন দিল যে ভাই আমি কি করব তুমি বলো। আমি ওই বললাম তোর তো পড়ার দিকে আমি খেয়াল করিনি, আর তোর কাজ হচ্ছে তুই ক্রিকেটার হবি, পড়ালেখা করে যাই যাক, পরে দেখা যাবে, তুই আগামীতে আবার পরীক্ষা দিতে পারবি। কিন্তু 19 চলে গেলে তুই এই বয়সটা পাবি না, আর এইটা পাবি না। যে বাসায় বলবি যে এখান থেকে ছাড়তেছে না, বাসায় তো জানে না যে ক্রিকেট থেকে ওইখান থেকে ছেড়ে চাইলেই চলে আসতে পারবে, এটা কিন্তু বাসায় জানে না, এটা আমি জানি। আমি বলছি বাসায় তোকে জিজ্ঞেস করলে বলবি যে যদি খেলাধুলায় থাকতে চায় তাহলে এবার পরীক্ষা দিতে হবে সামনে। তো আমাদের স্কুল থেকে তখন করলো, আর ভালো ছেলে, ওইখান থেকে সুযোগ সুবিধা করে দিচ্ছে যে পরীক্ষাটা খালি দিতে পারবে, স্যাররা বলছে যে যদি কোনো হেল্প লাগে তাহলে বলবা। যেহেতু 19 ডাক পাইছে, তখন স্যারও খুশি, আমাদের পঞ্চগড় থেকে একমাত্র ক্রিকেটার বাইরে খেলতেছে, এটা কিন্তু গর্বের বিষয়। সবাই হেড স্যার বললো যদি হেল্প লাগে, বা যারা আপনার পরীক্ষায় সাপোর্টে ছিল যে বলবেন। শরীফুল একটা কথাই বলছে যে আমি ফেল গেলেও টেনশন নাই আমার, আমি আমার মতো পরীক্ষা দিয়ে যাব, যতটুকু আমার নিজের 19 খেলবো, যে কারো সহযোগিতায় পরীক্ষা দিবে না। মানে অনেকেই বলছে যে পাশের ছেলের হেল্প নিও, তোমাকে কেউ কিছু বলবে না। ও বলছে যে আমার মন মতো যা লিখে যদি পারবো, নাইলে নাই, আমি পরীক্ষা এইভাবেই দিব। পরীক্ষাটা আমার না, মূল লক্ষ্য না, তবে আমি করবো না, চিটিংও করবো না। তো ওইভাবে পরীক্ষা দিয়েছে, রেজাল্টও ভালো আসছে। আমরা ভাবছি যে পাশ করবে না, তারও পাশ করছে, ভালো রেজাল্টে আসছে। আবার এদিকে 19 ক্যাম্পে যোগ পাইলো, হইলো, যোগ দিল, ওইবার এশিয়া কাপ খেললো 19, ভালো করছে। তারপরে ওইবার 19 মৃত্যুঞ্জয় অনেক ভালো বল করছে, মৃত্যুঞ্জয় তখন খুব ভালো বল করতেছে। পরের বার ক্যাম্পে ওয়ার্ল্ড কাপে ক্যাম্প ঘোষণা দেওয়ার সময় শরীফুল আর মৃত্যুঞ্জয়ের মধ্যে একটা চলতেছিল, লেফটি কে খেলবে। তখন মৃত্যুঞ্জয় কিন্তু 19 খুবই ভালো খেলছে এশিয়া কাপে,
ও বা- কনফার্ম হচ্ছে যে হ্যাঁ, মোটামুটি আর বাংলাদেশে তো একটা সিস্টেম আছে, অমুকের জায়গায় অমুক, তুমুকের জায়গায় তুমুক, এরকম একটা সিস্টেমে শরীফুল বাধা পড়ে গেল। তো ওই সময় আবার 19-এ বাইরে যাওয়ার সময় হঠাৎ মৃত্যুঞ্জয় ইনজুরি, এই ইনজুরিতে শরীফুলের কপালটা খুলে গেল মানে এমন কাজ হয়ে গেল। ওইবারই বিপিএল খেললো, 19 চ্যাম্পিয়ন হওয়ার পর বিপিএল খেললো, এনসিএল খেলছে, সেই সাথে ন্যাশনাল টিম। আলহামদুলিল্লাহ। একদম আমরা এখনো বিশ্বাস করতে পারি না যে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে। প্লেয়ার এত তাড়াতাড়ি উঠতে পারে। আমরা যখন ওই যে মামা কাতার থেকে আসছে, আজকেও আমরা গতকালকেও আমরা গল্প টল্প করলাম একসাথে, আমরা কিন্তু এখনো স্বপ্নের মতো চিন্তা করি, শরীফুলও স্বপ্নের মতো ভাবে, আমরা কিন্তু স্বপ্নের মতো এখনো ভাবি যে এত তাড়াতাড়ি ন্যাশনাল টিমে খেলতেছে, এটা আসলে খুবই ভাগ্যের বিষয়। সাদ ভাইদের মতো বড় ভাইদের জন্য অনেকে ক্রিকেটার হইতে পারে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ওনার হাত ধরে আমাদের আরেকটা ছোট ভাই আন্ডার-19-এ এবার খেলে আসছে ওয়ার্ল্ড কাপ, আপনারা সবাই জানেন, চৌধুরী রিজওয়ান অর্ণব। এখন ধন্যবাদ আশরাফুল তোমাকে আমাদেরকে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। দোয়া করবো আমাদের ক্রিকেট একাডেমির জন্য ভালো কিছু জি, করতে, অবশ্যই, যেন অবশ্যই। আমাদের ন্যাশনাল দলের খেলোয়াড় বের হয়। অবশ্যই একজন তো চলে আসছে ইনশাল্লাহ, রিজওয়ান আমাদের রিজওয়ান দেখি, একাডেমির ছাত্র। রিজওয়ান তো ইনশাল্লাহ সবাই আমার বিশ্বাস খুবই কিছু অল্প করবে। টাইমে ভালো কিছু করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। শরীফুলের জন্য আমাদের অনেক দোয়া ও ভালোবাসা থাকলো। শরীফুল ন্যাশনাল টিমে আরো ভালো কিছু করুক, পৃথিবীর সেরা বোলার হয়ে উঠুক, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ